Fastest gaming PC build AMD plus Nvidia 7800 X3D plus 4090 budget 620k. আমি জাকির মাহমুদ। Obviously I'm a gamer and mostly PC enthusiast. আমার পিসির সাথে পরিচয় হচ্ছে সেই ক্লাস 2 থেকে। ফার্স্ট পিসি ছিল Pentium 4 Riva TNT2 Model 64 lowest possible RAM, যেটা আর কি তখনকার সময় হয় আর কি। গত 3 বছর ধরে এক টানা গেমিং মার্কেটে ফাস্টেস্ট সিপিইউ প্রোভাইড করতেছে AMD Ryzen 7800 X3D। ইভেন তার থেকে যে হাই এন্ড প্রসেসরগুলো আছে ফ্ল্যাগশিপ 7950 X3D 7900 X3D এগুলোর থেকে 7800 X3D বেটার পারফর্ম করতেছিল। যখন Ryzen 9000 সিরিজ লঞ্চ হইলো এবং আশানুরূপ পারফরমেন্স আমরা পেলাম না, আমরা একটু হতাশ হয়ে গেছিলাম। স্পেশালি যারা Ryzen ফ্যান্স আছে, আমার দিকে কেউ তাকায় না আবার। এবং আমেরিকানরাও সাথে সাথে দেখায় দিল তারাও বাংলাদেশিদের থেকে কম যায় না। যেই প্রসেসরটা লঞ্চ হয়েছিল $480, সেই একই প্রসেসর কয়েকদিন পরে স্টক আউট, তারপর দেখা গেল এখানে ওখানে বেরোচ্ছে, দাম হচ্ছে $1500। সেই ধারাবাহিকতা বাংলাদেশেও বন্ধ হয় নাই। লঞ্চ প্রাইসের পরপরই আমরা শুনছি চায়নার যে সাপ্লায়াররা আছে তারাও 9800 X3D দাম বাড়াই দিছে। যেভাবেই বলি না কেন, এখন এই মুহূর্তে ফাস্টেস্ট গেমিং প্রসেসর হচ্ছে 9800 X3D। বাংলাদেশে যখন আমরা প্রথম 9800 X3D হাতে পেলাম, দাম ছিল 67-68, এখন বাংলাদেশের বাজারেও 74-75 বিক্রি হচ্ছে। অবশ্য কিছুদিন পরেই 9900 X3D এবং 9950 X3D আসতেছে। বলা যায় না গতবারের মতো এবারও 7800 X3D মতো 9800 X3D ফাস্টেস্ট গেমিং প্রসেসর হিসেবে থেকে গেলেও যেতে পারে। তবে এত কিছুর ভিড়ে রুম অফ ইমপ্রুভমেন্ট যেটা ছিল অর্থাৎ 3D Vcache গেমিং ছাড়াও এখন কিন্তু এইটা যেসব প্রোডাক্টিভ সফটওয়্যার আছে এগুলোর সাথেও আগের থেকে বেটার অপটিমাইজড। লাস্ট যে বায়োস আপডেট রয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি 3D Vcache Adobe Premiere Proতেও বেটার পারফর্ম করতেছে। সুতরাং অ্যাডোবির অন্যান্য যে ইকোসিস্টেম আছে সেখানেও ভালো পারফর্ম করার কথা। তো এই ধরনের ইমপ্রুভমেন্ট যদি আসতে থাকে তাহলে ইন্টেলের সামনে দুঃখ আছে। সিপিইউ আপডেটের ব্যাপার হচ্ছে যে এটা যে 9900 কে যতই ভালো হোক 4K তেও অবভিয়াসলি 4090 কে পুশ আপ করতেই পারে না। বেশিরভাগ গেমেই ওই 70 FPS পুশ করতে অবস্থা খারাপ। ফাস্টেস্ট গেমিং প্রসেসরের সাথে একটা ফ্ল্যাগশিপ মাদারবোর্ড Asus ROG Crosshair X870E Hero। এটার মধ্যে 22 ফেজ VRM আছে এবং সেই সাথে 5টা NVMe স্লট, যার মধ্যে 3টাই আবার Zen 5। যদিও বোর্ডের দাম মাত্র 1,05,000, কিন্তু ধরলে মনে হবে এইখানে প্রায় কোটি খানেক টাকা আপনি ধরছেন। ওইরকম একটা ওজন এবং ফিল পাওয়া যায়। অবশ্য এই মানের মাদারবোর্ডের সামনের যে 9950 X3D আসতেছে, 9900 X3D আসতেছে, সেগুলো আরামসে ইউজ করা যাবে। বাট যিনি কিনতেছেন উনি আবার এসবে কম্প্রোমাইজ করেন না, সবসময় বেস্ট গুলাই নেন। মাদারবোর্ডের ব্যাপার যেটা হচ্ছে আনফরচুনেটলি মাদারবোর্ড অলওয়েজ MSI এক্সপিরিয়েন্স আমার খারাপ, আর আসুসের ম্যাক্সিমাস সিরিজের এক্সপিরিয়েন্স সোফার ভালো। 2500K এর সাথেও ইউজ করছিলাম, তো এইবারও ম্যাক্সিমাস হিরো দিয়ে আর কি বিল্ড করলাম। কাইন্ড অফ মানে এক্সট্রিমলি ওভার প্রাইস মাদারবোর্ড আর এআইও বিল্ড, কিন্তু ROG বলে কথা, রোগ আই ইউনো। সিন্স 2015 হার্ড ডিস্ক সবগুলো থ্রো আউট করে দিছি, কারণ প্রত্যেকবারই দেখা যায় যে হার্ড ডিস্ক আমার কোনোটাই 1.5-2 বছরের বেশি টিকে না। কিন্তু সেই হিসেবে স্যামসাং এর নর্মাল SATA SSD যেগুলো যেমন 850 Pro 850 EVO 3-4টা 9-10 বছর ধরে চলছে ফ্ললেসলি, এখনো নষ্ট হয় না আনফরচুনেটলি। যাই হোক, তার সাথে এখন ইউজ করতেছি 990 Pro 970 EVO প্লাস, আর আরেকটা হচ্ছে ওই যে SK Hynix P41 প্লাটিনাম। এটা আর কি 2023 আর কি রিভিউ ওয়াইজ এটা ফাস্টেস্ট Gen 4 SSD ছিল। তো আউট অফ কিউরিওসিটি আর কি ওয়ারেন্টি ছাড়া ইম্পোর্ট করে ইউজ করছিলাম ব্ল্যাক ফ্রাইডে ডিলসে। এই সিস্টেমটার মধ্যে বেশ কিছু কম্পোনেন্ট আগের এবং নতুন কিছু কম্পোনেন্ট অ্যাড করা হয়েছে। ওনার দুইটা SSD আগের সিস্টেম থেকে এটার মধ্যে নিয়ে আসা হয়েছে। একটা হচ্ছে 990 Pro 1TB, আর একটা হচ্ছে SK Hynix P41 2TB। এর মধ্যে সিস্টেম ড্রাইভ হচ্ছে 990 Pro 1TB টাইপ। মেমোরি হিসেবে আমরা ইউজ করতেছি ওয়ান অফ দ্য মোস্ট পশ
র্যাম, যেটা আপনি এই বাজারে কিনতে পারবেন। পশ মানে এটা মনে হয় পশনেসের কোনো শেষ নাই, একদম শীর্ষ পর্যায়ে আছে। কর্সায়ার ডোমিনেটর টাইটেনিয়াম, এটার 1616 32GB 6000 মেগাহার্টজ এর কিট। আনফরচুনেটলি এগুলোর টাইমিং ছিল CL36, কারণ আমরা যে সময় এই মেমোরিগুলো কালেক্ট করছিলাম তখন আসলে এর থেকে বেটার পাওয়া যেত না। বাট এখন বাজারে আপনি CL28 মেমোরি পাবেন, এবং একদম কর্সায়ারের যে ভেঞ্জেন্স সিরিজ আছে সেখানেও আপনি CL28 পাবেন, এবং হায়ার রেঞ্জগুলো তো অবশ্যই পাবেন। সো টাইমিং আরো বেটার হয়েছে, উইথ টাইম আরো স্ট্যাবিলিটিও বাড়বে, কোনো সন্দেহ নাই। DDR5 এখন একেবারেই পাকাপোক্তভাবে মার্কেটে মেইন স্ট্রিম হয়ে গেছে। DDR4 কে এখন আপনি বলতে পারেন ওল্ড জেন, এবং ধীরে ধীরে এটা বাজার থেকে UL হয়ে যাবে, এবং একসময় অবাক হবেন না যদি দেখেন DDR4 এর র্যামের দাম DDR5 থেকে বেশি, যেমনটা হয়েছিল যখন DDR2 থেকে DDR3 তে ট্রানজিশন হয়েছিল, DDR3 থেকে DDR4 এ ট্রানজিশন হয়েছিল, সেম ঘটনা। যেমন এই ডোমিনেটর টাইটেনিয়াম 16GB এর একটা র্যামের দাম হচ্ছে মাত্র 12,000 টাকা, 12-24,000 টাকা। যদিও আপনি কত 7,500 টাকার মধ্যে 16GB অন্যান্য মেমোরি ভেরিয়েন্ট পাবেন। 2015 সালে 3000 স্পিডের 8GB 4টা স্টিক আমি কিনছিলাম ডোমিনেটর প্লাটিনাম, থাইল্যান্ড থেকে আনাইছিলাম এক বড় ভাইকে দিয়ে। বড় ভাইকে আপনারা সবাই চিনবেন, নাম বলা যাবে না। তো তখন 40,000 টাকা দিয়েছিলেন ভাই আমার থেকে, আর এখন 16GB ডোমিনেটর টাইটেনিয়াম পাওয়া যাইতেছে 12,000 টাকা করে। অত্যন্ত দুঃখজনক। অবশ্য বড় ভাইয়ের উপরে রাগ করে লাভ নাই, কারণ বড় ভাই নিজেই DDR5 ডোমিনেটর প্লাটিনাম কিনছে 4টা স্টিক 98K দিয়া। এরপর হচ্ছে কেস নিয়ে আসলে বলার কিছুই নাই, অত্যন্ত পশ এক্সপেন্সিভ একটা কেস, NZXT H9LE। এখন এই কেস কেনা হয়েছে বেশ আগে, রিসেন্টলি NGXT নিয়ে যে গ্যাঞ্জাম গেছে গেমার নেক্সাসের সাথে তার আগে। সো এটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, কন্ট্রোভার্সিয়াল ব্যাপার স্যাপার, চুপ থাকি। হোল সিস্টেমটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা ইউজ করতেছি MSI MEG AI 1300P। এই পাওয়ার সাপ্লাইটা যখন কেনা হয়েছে, এটাও তার আগের সিস্টেমের, তখন দাম ছিল 36,000, কারণ এটা ছিল ATX 3 ভ্যারিয়েন্টটা। আর এখন বাজারে আপনি ATX 3.1 পাবেন, দাম হচ্ছে অ্যারাউন্ড 42K। এবং MSI এর এই সিরিজের যে পাওয়ার সাপ্লাইগুলো আছে এগুলোর মধ্যে কিছু স্পেশালিটি আছে, যেমন এটার মধ্যে আপনার কতটুকু পাওয়ার কনজাম্পশন হচ্ছে, কত ইলেকট্রিসিটি বিল আসতে পারে, এগুলো কিন্তু দেখার একটা সুব্যবস্থা বা দুর্ব্যবস্থা যাই বলেন না কেন আছে। ওভারঅল বেশ হেভি এবং হাই কোয়ালিটি একটা ওয়েলমেড PSU, হাতে নিলে পরই পশনেসটা ওজনের মাধ্যমে অনুভব করা যায়। এখন হয় MSI PSU এর কারণ হচ্ছে 1200 ওয়াট 1300 ওয়াটের অন্যান্য যে PSU গুলো ছিল, লেটস আসুসের সব আসুস ফ্যানবয় ভাব করতেছি, কিন্তু আসুসের কিন্তু টাফ সিরিজের PSU গুলার হয়তো মানে কেবল যে প্রোভাইড করে বা ওভারঅল জিনিসটা একটু কেমন জানি মনে হচ্ছে, SATA কানেক্টর একটু কম ছিল। প্লাস NZXT এর PSU যেমন রিভিউ খুব ভালো, কিন্তু ওগুলো তো কিন্তু ওই যে নাম্বার অফ SATA চেইন যেটা থাকে যে একটা কেবলের সাথে, সেগুলো কিন্তু কম্পারেটিভলি কম ছিল NZXT 1200 ওয়াটেরটাই। MSI PSU-তে ওই যে কর্সায়ারের আগে একটা ফ্যাসিলিটি ছিল অনেক আগে ডিজিটাল PSU গুলাতে, AX সিরিজের, যেগুলাতে হচ্ছে যে ওয়াটেজ ক্যালকুলেট করা যেত, ফ্যান স্পিড 0 করা যেত, আবার নিজের মতো সেট করা যেত। এই জিনিসটা আবার NZXT-টাই ছিল কিনা আমি শিওর না, আসুসের টাফে যেমন ছিল না আমার তখনকার বাজেটে। তো এর মধ্যে আর কি দেখলাম কি MSI-টাও বাইরের মার্কেটে ছিল $300-something, বাংলাদেশে হচ্ছে 35,000 টাকা। তো এত ভালো প্রাইস থাকতে 1300 ওয়াটের পাওয়ার সাপ্লাই নিব না কেন আর কি, কাইন্ড অফ এইটাই। প্লাস UCC ওয়ারেন্টি অলওয়েজ ডিসেন্ট, সো হোপফুলি ওয়ারেন্টি নিয়ে কোনো ইস্যু হবে না। এরপরে কুলার, আপনাদের মনে আছে কিনা অ্যাসুসের একটা কুলার ছিল যেটার দাম ছিল 1 টন এসির থেকে বেশি। মজার ব্যাপার হচ্ছে অ্যাসুস এবার যে নতুন কুলার আনছে সেইটার দাম 1.5 টন এসির থেকে বেশি। অ্যাসুস রিউজিন 3 এক্সট্রিম, এইটার দাম হচ্ছে বাংলাদেশের বাজারে 58,000 টাকা মাত্র। এখন প্রশ্ন চলে আসতে পারে যে ইফ ইউ শুড পে দিস মাচ মানি জাস্ট ফর এ কুলার, যদি আপনি ভ্যালু খুঁজেন তাহলে কোনো পয়েন্ট নাই। বাট যদি আপনি খুঁজেন প্রিমিয়ামনেস, পশ, হাই এন্ড জিনিস, ফ্ল্যাগশিপ জিনিস যেখানে পয়সা কোনো ইস্যুই না, তাইলে এটা আলোচনায় আসলেও আসতে পারে। কারণ স্ক্রিনের দিক থেকে বেস্ট স্ক্রিন, বিল্ড কোয়ালিটি, লুক ওয়াইজ সব দিক থেকেই আপনাকে প্রবাবলি রিউজিন 3 এক্সট্রিমটাই এই মুহূর্তে বাজারে যা আছে তার মধ্যে বেস্ট ফিলটা দেবে। এটার মধ্যে আছে অ্যাসিটেকের 8 Gen V2 পাম্প, আর বাকি সব অলমোস্ট আগের মতনই, আগের থেকে আপডেট বলতে এইটাই। রিগার্ডিং দ্য কুলার, আর্টিকের প্রাইস পারফরমেন্স রেশিও খুবই ভালো, মানে লিটারালি বেস্ট, মানে এটা হচ্ছে US হোক, UK হোক, বাংলাদেশ হোক, সব মার্কেটে। প্লাস থার্মাল লাইটেরও তো পারফরমেন্স খুবই ভালো। কিন্তু এই যে রিউজিনের ব্যাপারটা হচ্ছে কি যে আগের বার যেমন এই যে তখন সবাই যেটা বলতো ওভার প্রাইস NZXT কেন, NZXT X52 কেনার পর 7 ইয়ার্স ফ্ললেসলি চলছে, ওই মানে ওয়াটার মানে কোনো মানে পাম্প ইস্যু, ফ্যান নয়েজ কোনো কিছুই ফেস করিনি। আর রিউজিনের ব্যাপারটা হচ্ছে যে অ্যাস্থেটিক্যালি আর কি একটু বেশি মনে সুন্দর এইবারেরটা, ঠিক আছে। তো
তো এখন এমন যদি অপশন থাকতো যে 9800X3D থেকে লেটস সে 40K প্রাইস বেশি দিয়ে আরো অনেক পাওয়ারফুল একটা সিপিইউ পাওয়া যাচ্ছে, তখন হয়তো এই বাজেটেই এই করতাম, মানে কুলার আর্টিক নিয়ে ওই সিপিইউটা নিতাম। কিন্তু এখন ব্যাপারটা এমন হয়েছে যে নো ম্যাটার হাউ মাচ ইউ স্পেন্ড, এর থেকে বেটার কোনো সিপিইউ নেওয়ার নাই, ইন্টেল হোক বা AMD হোক। প্লাস কুলারটাও সেম ব্যাপার যে এস্থেটিক্যালি আমার মতে বেশি সুন্দর, ঠিক আছে, এটা এখন পার্সপেক্টিভের ব্যাপার। আর পসিবল হলে তো গ্রাফিক্স কার্ডও ROG-র কিনতাম আর কি, কিন্তু ম্যাট্রিক্সগুলো তো যেই প্রাইস আর এত অ্যাভেলেবিলিটি এত পরে হয় যে নেওয়াটাও মানে মনে হয় যে নতুন ম্যাট্রিক্স কেউ কিনবে 4090 ম্যাট্রিক্স এলসি কিনার 1 বছর পরে 5090 চলে আসবে, তখন তো পুরো জিনিসটাই ওঠলেস হয়ে যাবে। যদি আপনি মনে করেন যে এই কুলারটি না কিনে আপনার একটা এসি কেনা উচিত, তাহলে আপনার এসি কেনা উচিত। আগে এসি কিনেন, পরে কুলার কিনেন। গ্রাফিক্স কার্ড আমরা ইউজ করতেছি 4090, বাট নট জাস্ট এ রেগুলার 4090। এটা হচ্ছে MSI এর সুপ্রিম এক্স লিকুইড, যেটার দাম বর্তমান বাজারে মাত্র 2,60,000 টাকা। মাত্র বললাম কেন, 2,60,000-এ একটা AIO সহ 4090 কিন্তু অ্যাকচুয়ালি এতটাও খারাপ প্রাইসিং না, কারণ 4090-র আরো বেশ কিছু কোম্পানির আপনার কার্ড আছে যেগুলোর দাম মাশাআল্লাহ 5 লাখ হয়ে যেতে পারে। সো এইসব দিক থেকে চিন্তা করলে কিন্তু 2,60,000-এ 4090 সুপ্রিম এক্স লিকুইড বেশ ভালো একটা ডিল অনেকের কাছে মনে হতে পারে, স্পেশালি তাদের কাছে যারা 4090 লেভেলের কনজিউমার। আমরা যারা 4060 বা B580 নিয়ে চিন্তা ভাবনা করি, সেই সব আদার ব্যাপারে 4090-র দাম নিয়ে টেনশন করে বিশেষ লাভ নাই। এই কার্ডটা এই সেগমেন্টে বলতে পারেন সবচেয়ে চিল কার্ড, কারণ এইটা আসলে 70 ডিগ্রি ক্রস করানোর টেম্পারেচারের দিক থেকে খুব ডিফিকাল্ট। এর সাথে একটা 240mm এর রেডিয়েটর আসে, যেটা খুবই চমৎকার কাজ করে। এটাকে আমরা পুশ পুল করছি, রেডিয়েটরের দুই পাশেই ফ্যান, এবং এছাড়াও মেইন যে কার্ডটা আছে, কার্ডটার মধ্যেও তো একটা ফ্যান আছে। তো সব মিলে আপনার এক কার্ডের পিছনে 5টা ফ্যান। সো ভেরি গুড থার্মাল পারফরমেন্স বলতে পারেন, এবং দেখতেও কার্ডটা যথেষ্ট জোস। এছাড়াও এটার মধ্যে আরো 3টা ফ্যান অ্যাড করা হয়েছে, লিয়ানলি SL-V2। রেডিয়েটরগুলোর মধ্যে 360mm যেটা আছে আপনার কুলারের সাথে আসে, এটা আমরা টপে মাউন্ট করছি। আর জিপির যে রেডিয়েটরটা, এটা আমরা সাইডে মাউন্ট করছি, এবং উপরের যে ফ্যানের জায়গাটা আছে ওইটা ফাঁকা রেখে নিচের 2টা স্লটে বলতে পারেন, যাতে আর কি লিকুইডকে খুব বেশি আকাশের দিকে না যেতে হয়। নিচেও দিতে পারতাম, বাট নিচে রেডিয়েটর দেওয়াটা খুব একটা অপটিমাল প্র্যাকটিস মনে হয় না, এবং নিচে রেডিয়েটরটা দিতে গেলে পুশপুল করাও পসিবল ছিল না। পার্টস চয়েসের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার আসুস বা MSI গ্রাফিক্স কার্ডের সাথে অলওয়েজ এক্সপিরিয়েন্স ডিসেন্ট, তো এই জন্য আসুসের গ্রাফিক্স কার্ড না পেয়ে প্লাস ROG-র বাজেট না হয় আর কি MSI 4090 সুপ্রিমটা ইউজ করতেছি। আর এইরকম সুপ্রিম এক্স এর মতো কার্ডগুলোকে যদি আপনি ভার্টিক্যালি মাউন্ট না করেন, তাইলে কিন্তু এটার সৌন্দর্যটা ফুটে ওঠে না। ভার্টিক্যাল মাউন্ট হিসেবে আমরা ইউজ করছি কুলার মাস্টার GPU ভার্টিক্যাল মাউন্ট V3। এটার দাম হচ্ছে 8,000 টাকা শুধুমাত্র ভার্টিক্যাল মাউন্ট। এই দামে আপনি একটা DDR5 16GB 6000 MHz এর ARGB RAM 8GB RAM পাওয়া যাবে। ধনী লোকের বিল এরকম ব্যাপার স্যাপার থাকবে। তবে হ্যাঁ, 8,000 টাকার ভার্টিক্যাল মাউন্ট হিসেবে এটার কোয়ালিটি এর থেকে কম দামি যেগুলো বাজারে অ্যাভেলেবেল রয়েছে, যেমন ডিপকুল, এগুলোর থেকে একটু সুপিরিয়র। তবে আরেকটা জিনিস নাই যেটা থাকলে পরে অনেক খুশি হইতাম, সেটা হচ্ছে এটাকে বেন্ড করার যে ফিচারটা, এটা খুব হ্যান্ডফুল কিছু জায়গায় পাওয়া যায়। পিসি এবার একটু সুযোগ পেয়ে যেমন 5K48 পিসি বিল্ডার্সের সাথে একটু বিল্ড টিল করলাম। তবে এটা ঠিক যে ফুল বিল্ড লাইক আরো যে হাইপেরিয়ন দিয়ে যদি বিল্ড করতে পারতাম তাহলে হয়তো মানে ইয়াটা একবারে পারফেক্ট হইতো, কিন্তু তখন আর কি টাকা পয়সা শেষ হয়ে গেছিল, যেহেতু ভেঙে ভেঙে বিল্ড করি আমি। মানে একবার হয়তো CPU মাদারবোর্ড RAM বিল্ড করলাম, পরের বার হয়তো গ্রাফিক্স কার্ড, পরে হয়তো মনিটর, এইভাবে আর কি। এনিওয়ে, এই হচ্ছে আমাদের আজকের বিল্ড। প্রায় 6,20,000 টাকার এই সিস্টেমটা বানাইতে গিয়ে যে এটার ওনার আছে তার সাথে তেমন কিছু আসা যায় না, সে ইউজুয়ালি এই ধরনের রিগ বানাই অভ্যস্ত। সো ইটস জাস্ট অ্যান আপগ্রেড ফর হিম। চলেন কিছু বিরোস দেখে নিই, এরপরে আল্লাহ হাফেজ, দেখা হবে পরে কোনো ভিডিওতে।